바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 떠올라 순간에 falling down. হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালটা মধুবন্তীর ওয়ার্কআউট দিয়ে, এরপর মধুবন্তী আমাদের জন্য চা করে ডাকবে, তখন আমরা ঘুম থেকে উঠবো। মধুবন্তী এইভাবেই তোমাদের সঙ্গে কমিউনিকেট করে আর তোমাদেরকে একটু এন্টারটেনও করে। আর আমি লেগে পড়েছি চায়ের পরে ব্রেকফাস্ট বানাতে। আজকের ব্রেকফাস্ট ডিম পাউরুটি অ্যান্ড সঙ্গে মুখরোচক হিসেবে শুখা আলু। এটা শুধু টোস্ট হচ্ছে, ড্রাই টোস্ট। ওইদিকে মাইক্রোওভেন পি পি করে জানান দিচ্ছে যে আমার ভেতরে যা ভরেছো তোমরা বার করে ফেলো, রেডি করে দিয়েছি। এটা মধুবন্তী। তোমার এক সেট হয়ে গেছে। জিমিরটাও রেডি। দেখো ফ্রেন্ডস, ভাইফোঁটা, কালী পুজো মানে সবই পেরিয়ে গেছে, এবারে দিনগুলো চলছে একটু ম্যারম্যারে ভাবে। যাই হোক, আমি তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। ছোট্ট কেন, জাস্ট একবেলার একটা ব্লগ, একটু একটু কাজকর্ম নিয়ে। বড় ব্লগ করে কি হবে ফ্রেন্ডস, কেউই তো আর ভিউয়ার নেই, সবাই হয়ে গেছে ব্লগার। এটি হচ্ছে ফ্রেন্ডস আমার, দাঁড়াও আমারটা সাজিয়ে দেখাবো, ওদেরটা তো সাজিয়ে দেখানো হয়নি। এই দেখো, মাঝখানে 3টি মুখরোচক আলু। দেখো কথায় আছে চায়ের সঙ্গে টা, তো আমার টাটা আগে হয়ে গেল, এবার চাটার জন্য আমি অপেক্ষা করছি। মানে এই দিকে সেন্টার টেবিলে খাবার রেখে বসে বসে খাচ্ছি, আর ওই দিকে ক্যামেরা তাক করেছি, সিএস চ্যাটার্জিকে দেখাচ্ছি। মানে আমার প্রায় খাওয়া শেষ বলতে গেলে। এইবার আমি গুটি গুটি পায়ে চলেছি সিএস চ্যাটার্জি কেমন চা করছে সেইটা তোমাদের দেখাতে, আর নিজেও চায়ের ফ্লেভার গন্ধটা নিতে। এইবার আমি ড্রাই কিচেন থেকে বেরিয়ে তাড়াতাড়ি আমার মেন কিচেনে যাচ্ছি, কারণ সিএস চ্যাটার্জি চাটা ঢালবে, সেই ছাঁকাটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করব, নয় কি? আর টাইমটাও দেখিয়ে দিলাম। এইবার আমি চাটিকে সেন্টার টেবিলে রেখে দিয়েছি, দিয়ে গুটি গুটি পায়ে চলেছি মধুবন্তীর ঘরে। মানে মধুবন্তীর কতটা কাজ এগুলো, সেইটা নিজের দেখে নেওয়া আর তোমাদেরকেও শেয়ার করে দেওয়া। দেখা যাক আজকে মধুবন্তী কী করছে। আর আমি জুম আউট জুম ইন সমানে করে যাচ্ছি, বড় মেয়ে হলে খুব রাগ করতো। 바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 떠올라 순간에 falling down. 감추려 애썼던 마음 다 들킬까봐 도망가 버렸지. না চলো ভাই, ব্যাক টু প্যাভিলিয়ন, কারণ আমি চা রেখে এসেছি। মনটা কীরকম চা চা করছে, এত স্বাদের চা কেন ঠান্ডা হয়ে যায়। চাটা শেষ করি, আবার যাব। জাস্ট 5 মিনিট বাদে আমি ঘরে ঢুকলাম, আর ছবিটা এত দূর এগিয়ে গেছে। উচ্ছে, পেঁপে, কাঁচা কুমড়ো 3টে একসঙ্গে মাখবো ওই ভর্তা স্টাইলে। জুলির অ্যাবসেন্সে 2 দিন পার করে দিয়েছি ফ্রেন্ডস, খুব নাকে চোখে মুখে গেছে, মানে খুব রান্না করে নিয়েছি। আজকে রান্নার কাজটা আছে হালকা, তাই আমি যত বাসন খালি হয়েছে সেগুলো ঘিসাই। এই জায়গার পোড়া দাগটা জুলি পরপর 3 দিন না আসায় প্রায় উঠে গেল। মধুবন্তী ডাকছে, চলো একবার দেখে আসি। মনে হয় ওর ছবি কমপ্লিটের মুখে। চলো ফ্রাইং প্যানটা একটা
রিভিউ দিয়ে দিই, শুধু না নিজেও দেখি যে কতটা সাকসেসফুল। অনেকটাই সাকসেসফুল ফ্রেন্ডস, অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছিল। এক এক বয়সী ফ্রেন্ডস এক এক রকমের ইচ্ছে জাগে। একটা সময় ছিল যখন শুধুই ঘুরতে যেতে ভালো লাগতো, মানে ঘরের কাজ একদমই ভালো লাগতো না, করতে বাধ্য হতাম। কিন্তু এখন কিন্তু ঘরের কাজ বেশ ভালো লাগে, আর ঘুরতে যেতে একটুও ভালো লাগে না। ঘুরতে যেতে হলেই ঘরের পোশাক ছেড়ে বাইরের পোশাক পরতে হবে, তাতেই নানা রকমের অ্যালার্জি মনে এসে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বাইরে ঘুরতে গেলে না বেশ ভালো এনার্জি লাগে গো, আর সেই এনার্জিটা মনে হচ্ছে ইদানিং একদম চলে গেছে। তবে শীতকালে হালকা ফুলকা একটা ট্যুর হতেই পারে, যেমন ধরো দুপুরবেলায় ইকো পার্ক, সন্ধ্যাবেলায় কফি শপ। গতবারেও গিয়েছিলাম। আপাতত এইটুকুই হয়েছে, এটা থাক। এটা আফটার ব্রেকফাস্ট আমি ডিশওয়াশারটা যতটা খালি হয় গুছিয়ে নিই, এরপর আফটার লাঞ্চ। আর ফ্রেন্ডস ছাঁকনি, স্পুন ওগুলো ওই মগের ভেতরে জল দিয়ে পুরো ভেজানো আছে, ওগুলো একদম লাস্টে দেবো। বহু বছর ধরে ডিশওয়াশার ব্যবহার করতে করতে মোটামুটি আইডিয়া হয়ে গেছে কোনটা কি করলে একদম 99% পারফেক্ট ক্লিন হয়ে বেরোবে। আমার তো 100%ই ক্লিন হয়। তার কারণ হচ্ছে কি, যেগুলো হবে না আমি জেনে গিয়েছি সেগুলো আমি মোটেই দিই না। যেমন চায়ের সসপ্যান আমি দিই না, যতই স্টিলের হোক না কেন ওটা দিই না, কারণ আমি তো ইকোই করে রাখি। যারা আরও বেশি মানে হিট দেওয়া জিনিস দেয়, ইন্টেন্স কড়াই মোটফোট দেবে, তাদের ঠিক আছে। আমি একটা ইকো টাইপের করে রাখি যাতে 5 মিশালি বাসন দেওয়া যায়। আমি সারাদিনে একবারই চালাই, তাতে আমার ইলেকট্রিসিটি, জল সব কিছুই বাঁচে, মেশিনটাও বাঁচে। যাকে যত খাটাবে সে তাড়াতাড়ি ছুটি নেবে। আর আমাদের মতো রিটায়ার্ড মানুষের পক্ষে আবার একটা চলে গেলে আবার একটা কেনা মানে একটু ভাবনার বিষয়, কারণ এগুলোর ওপরেই আমাদেরকে ডিপেন্ড করতে হয়। কিনতে হবে কিন্তু একটু ভাবতে লাগে। সেজন্য একটা এরকম দামি জিনিস কেনার পরে সেটা লংজিভিটি যাতে বাড়ে, আমি সবসময় সেই চেষ্টা করি যে কিছুটা নিজে পরিশ্রম করি, কিছুটা মেশিনকে। এইবার কমপ্লিট। চাদরটা অনেকদিন পেতেছি কিন্তু নোংরা হয়নি, তার কারণ এর ওপরে একটা চাদর পেতে আমি ঘুমোচ্ছি। ঝাঁটা পিটিয়েই চালিয়ে দিচ্ছি বাবা। তবে ঠিক করেছি এই কালী পুজো মার্কা কুশনটা আজকে আমি বদলে দেবো। আগে বেডিং বদলাতে আমি খুব পছন্দ করতাম, ইদানিং পছন্দ করছি না, কারণ বেডিং বদলালেই এক গাদা লন্ড্রি হয়ে যাচ্ছে আর সেগুলো মেলতে বিরক্তি লাগে। এখন এই পর্যন্তই থাক, কারণ বাজার নিয়ে সিএস চ্যাটার্জি ঢুকে পড়েছে। আজকের বাজার করলা, পটল, মূলো, একখানি ফুলকপি, আর এই আছে কচু। কচুর সঙ্গে রাঙা আলু আছে। সিএস চ্যাটার্জির বাজার আনা দেখে মনে হচ্ছে সিএস চ্যাটার্জি আবার বলবে 5 মিশালি করো। আমাদের বাড়িতে সবাই 5 মিশালিটা পছন্দ করে। দুটো প্লেন কুশন লাগিয়ে দিই ফ্রেন্ডস, এই কালী পুজোওয়ালা ভাইবস এবার উঠাও। এটা কি যে হয়েছে বাবা, এর সামনেই পেয়ে গেছি, এইটাকে লাগিয়ে দেবো আমার বেডরুমে। অ্যাকচুয়ালি কুশন কাভার দুটোই আমার খুব প্রিয় জিনিস, কিন্তু আমার বিয়ের পর থেকে আমি এগুলো ঠিকভাবে না ইউজ করতে পারিনি। তার কারণ 5 জনের সংসার ছিল তো, মানে ওটা একটা প্রবলেম ছিল। তো আমি আমার মাকে মাসিকে দেখতাম তারা ভীষণভাবে কুশন আর কুশন কাভার, এবং সেটা ওরা নিউ মার্কেট থেকে তখন কিনতো। তারপর এখানে আসার পর থেকে আমার বাতিকটা খুবই বেড়ে গেছে। ফার্স্ট কুশন কাভার কিনেছিলাম আমি শ্যামবাজার থেকে, তারপর কিনেছিলাম বিগ বাজার থেকে, আর এখন তো বিশাল অনলাইন চলে। এতক্ষণে আমার সময় হয়েছে এই ঘরের কুশনটাকেও আমি ছাড়িয়ে দেবো। এই পিওর কটন কুশনগুলো যেন আমি এক সময় বিশাল থেকে 2019-এ মাত্র 49 টাকায় কিনেছিলাম। এগুলো চেন নেই, ওই যেমন পিলো কভারে থাকে না সেই সিস্টেম, দাঁড়াও দেখাচ্ছি। কিন্তু কাপড়টা পিওর কটন, ভীষণ আরাম লাগে। বিছানাতে যদি থেকেও যায় না রাত্রেবেলায় কোনো প্রবলেম করে না। মনে ছিল না তাই ফোকাস দেওয়া হলো না। 4 কর্নারে 4টে খুব সুন্দর পুঁথি আছে, আবার ঝুলঝুলি। এখন অনলাইন অ্যামাজন, মিশো এইসবে আমি বসে বসে এই কুশন কাভার আমি দেখি
খুব সুন্দর সুন্দর কুশন কাভার রানার দেখতে পাই, যেগুলো আমার বাজেটের বাইরে। তো মাঝে মাঝে সিস্টারজিকে দেখায়, সিস্টারজি বলে নাও একটা, তো আমি নিই না, তার কারণ একটাই তো আমার মন ভরবে না। আর সিস্টারজির বাজার চাপাতি। জানো ফ্রেন্ডস, আমরা যখন প্রথমবার নেপাল যাই ঘুরতে, ট্রেনেই গিয়েছিলাম আসানসোল থেকে পাটনা, পাটনা থেকে বোধহয় রক্সল না বীরগঞ্জ, এরকম কিছু করে ভেঙে ভেঙে যেতে হতো। তো যাই হোক, তখন রিমির 1.5 বছর বয়স, খুব ছোট, এত পটলা পটলি হয়েছে। আর পাটনায় গিয়ে দেখছি মাইনাস হয়নি, মানে 2 টেম্পারেচার হচ্ছে, গিয়ে নেমে গেছে, গিয়ে হয়েছে 2। সিস্টারজি বললো না, এইটুকু বাচ্চা নিয়ে তো ওরকম ঠান্ডার জায়গায় যাওয়া যাবে না। নেপালও মোটামুটি ঠান্ডা, খুব বেশি ঠান্ডা নয় জানো। পরের বার যখন গিয়েছিলাম আমরা পুজোর টাইমে গিয়েছিলাম। তো যাই হোক, সেবার দুম করে আমরা শীতেই বেরিয়ে গিয়েছিলাম। না চলো খাবারটা, আর শুধু এটাই রান্না হলো, আর সমস্ত কিছু ছিল সেটা হচ্ছে গিয়ে গতকালের করা, যে বড়ার আর আলুর তরকারি। এটা আমার আর সিএসের মাছ, রুই মাছ, না না সরি, এটা লেফট ওভার ফুলকপি, এইটা মাছ। এটা আমার আর সিএসের মাছ, আর এটা মধুবন্তীর 2 পিস চিকেন। আজকের মতো খালাস, আজ রান্নাবান্না কিছুই করিনি। আর আজকের দিনটা হলেই আমারও জুলির কাজের থেকে মুক্তি, কারণ আগামীকাল জুলি আসবে। এবার আমি ভ্যাকুয়াম স্টার্ট করব। এই সমস্ত ডোরম্যাট গুটুতে গুটুতে বাকি কথাটা বলি। ওই রিক্সা করে বর্ডার পেরোতে হতো, সেইখানে বর্ডার পেরোবার সময় বলছে যে ইঞ্জেকশান নিতে হবে ওইখানে ঢুকতে গেলে। সিস্টারজি বলছে না, আমার ছোটো বাচ্চা, আমি তো ইঞ্জেকশান দেবো না। তখন ওই টাকা দিয়ে ওটা ম্যানেজ হলো। হ্যাঁ, তারপর ওখানে ঢুকলাম। আর সেই সময় রিক্সায় কি ঠান্ডা, তোমাদেরকে কি বলবো গো, এত ঠান্ডা। ওর গরম জামা যা কিছু মাঙ্কি ক্যাপ ট্যাপ সব কিছু পরানো আছে, আমি আমার শালের মধ্যে নিয়ে নিয়েছি। আর ও না শুধু মানে কি বলবো, চোখ টোক বন্ধ করে, মানে একদম যেন ঘুমুচ্ছে, মানে ঘুমিয়ে গেছে, মানে মায়ের শরীরের ওমেতে খুব সুন্দরভাবে আছে। আর সিস্টারজি ভয় পাচ্ছে। সিস্টারজি ভাবছে মেয়ের কিছু হয়ে গেল বুঝি। বুঝতেই তো পারছো, প্রথম বাবা হওয়া, প্রথম সন্তান, মানে একটু এক্সট্রা কেয়ার। সে ঠেলা দিয়ে দিয়ে দেখছে বাচ্চা ঠিক আছে তো, বাচ্চা ঠিক আছে তো। আমি বলছি ওরে বাবা ঠিক আছে। ও আরামসে মায়ের সঙ্গে লিপ্টে আছে। জয়েন্ট ফ্যামিলি ছিল তো, ও আমাকে একটু কম পেত, তো কাছে পেয়ে ও ভীষণ ভালো ছিল। তো যাই হোক, আমরা নেপাল তো পুরো পৌঁছতে পারিনি, বীরগঞ্জে কটা দিন কাটিয়ে এবং বিদেশি জিনিস শপিং করে ঘুরে এলাম। মোটামুটি করে পরিষ্কারটা হয়ে গেছে। এবারে একবার ফিনিশিং দেবো। ভাত হয়নি যেহেতু আমি সিঙ্ক মাজিনি এখনও, কারণ ভাতের মাড় গড়াবো। বাকি যা যা বাসন আমার হাতে ধোয়ার সব হয়ে গেছে, শুধু ওখানে ওইগুলো দাঁড়িয়ে আছে। তার কারণ হচ্ছে কি মধুবন্তী আবার চা খেতে পারে। আর আজকের এই ব্লগটা যদি রিমি পুরোটা দেখে, রিমি শুনেও খুব হাসবে, কারণ গল্পটা রিমিরও জানা। আসলে রিমি তো হয়েছিল দুর্গাপুরে, মানে আমার বাবা তো তখন দুর্গাপুরে মানে ল স্টিলে চাকরি করতো। তো ও ওখানে হওয়ার পরে যখন ওর 2 মাস বয়স, আর সেই প্রথম দাদু আর ঠাকুমা হয়ে তারাও থাকতে পারছিলেন না, তারা সেই 2 মাসের বাচ্চা সমেত আমাকে নিয়ে তড়িঘড়ি চলে আসলো। আমার মায়ের অত তাড়াতাড়ি ছাড়বার ইচ্ছে ছিল না, যে একে তো মানে আমি কম বয়সের মা, তো ওই বাচ্চা ম্যানেজ করতে পারবো না। সেই কারণে মায়ের ইচ্ছা ছিল আর একটু বড় করে একেবারে মুখে ভাত টাত দিয়ে নিয়ে যাওয়া হোক। তো সেটা বললে তো হবে না, তাদের ইচ্ছাই সব কিছু। তো যার জন্য কি হয়েছিল, আসানসোল বাড়িতে আসার পরে ও একটু সর্দি কাশিতে মানে পড়ে একটু অসুস্থ হয়ে গিয়েছিল। আর সেই যে অসুস্থ হয়েছিল, তারপর থেকে মানে সিস্টারজির এত প্যানিক হয়ে গিয়েছিল, গোটা শীতকালটা যেন ওকে না মানে হলের ওপরে বাড়ি করতে দিত না। মানে ওর মোটরসাইকেলের আওয়াজ পেলেই, তখন আমার ছোটো ননদের বিয়ে হয়নি, ছোটো ননদের জলদি করে ওকে সঙ্গে নিয়ে না ঘর ভেতরে ঢুকে যেত। ঘরের ভেতরগুলো থাকতো বেশি গরম। রিমিকে কোল থেকে নামাতে দিত না, মানে চাদর মোড়ানো, মানে ওর গরম জামা যা পরানো আছে এক্সট্রা চাদর দিয়ে ওকে মুড়িয়ে কোলের ভেতর রাখতে হবে। সেটা যা করতো না, সেই প্রথম বাবা হয়ে সেই
মাথায় রাখলে উকুনে খায়, মাটিতে রাখলে পিঁপড়ে খায়, ওই রকম অবস্থা। বাড়ির লোকেরা ততস্থ হয়ে থাকতো যে এই রে আসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি রিমিকে নিয়ে কি করবে। আমার শাশুড়ি আমার ননদ ভেবে পেতো না, মানে ওকে তাড়াতাড়ি মরিয়ে নিয়ে ঘরের ভেতরে, কারণ ঘরটা আমাদের ছিল দক্ষিণ দিকের, সেই জন্য ঘরের টেম্পারেচার খুব সুন্দর থাকতো, মানে কোজি কোজি টাইপ। আর হলটায় একটা দিক ছিল উত্তর দিক, যার জন্য হল থাকতো খুব ঠান্ডা। হলের ভেতর মোটে বার করা যাবে না। এটা অবশ্য শুধুমাত্র রিমির ক্ষেত্রে নয়, ঝিমির ক্ষেত্রেও সিএস চ্যাটার্জি ওই রকম করতো। সবসময় ওর ভয় ছিল বাচ্চা বুঝি নিমোনিয়া হয়ে যাবে, ওকে হসপিটালাইজ করতে হবে, অক্সিজেন দিতে হবে। আর এই দেখো আওয়াজের কোথা থেকে সোর্স, এই যে টিভি চলছে আমার বাড়িতে, সর্বক্ষণ মোটামুটি টিভি চলে। আর মধুবন্তী বসেছে গতকালের এক লট কাপড় নিয়ে পাঠ করতে। 바람이 불어온 그 밤에 꺼진했던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐। এই মুহূর্তে আমার সমস্ত কাজ হয়ে গেছে ফ্রেন্ডস, আর লাঞ্চের সব কিছু গরম সরম করে টেবিলে লাগিয়ে দিয়েছি। দেখো কটা বাজে, জুলি আসলেও আমার এত তাড়াতাড়ি হয় না। এটাই হচ্ছে দুপুরবেলার লাস্ট কাজ, এরপর আমি চলে যাব বিশ্রামে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা কেমন লাগলো? এই যে আমি রিমির ছোটোবেলার একটা গল্প বললাম, সেটা শুনতে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। সাংঘাতিক টিভির আওয়াজ এবং গোটা দুপুরটি এরকম আওয়াজ থাকবে। সিএস চ্যাটার্জি বিশ্রামে যাবে এই আওয়াজ সঙ্গে নিয়ে। এবার টাটা।